আমেরিকার ভণ্ডামি ফাঁস, এবার কোথায় মুখ লুকাবে বাইডেন? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভালো আছেন তো? এস যে রতন আছি আজকের পুরো আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানের আজকের আয়োজনের পুরোটা দেখার আমন্ত্রণ। যত দোষ আসলে ওই বাইডেনের। মুখে আর অবয়বে ছোট্ট কচি বাবুটা কিচ্ছু বোঝে না, ন্যায় ছড়া কথা বলে না, অথচ তলে তলে কত কি করে। যদিও সবাই জানে কিভাবে ইসরায়েলকে সহায়তা করেই যাচ্ছে বাইডেন, তারপরও চক্ষু লজ্জা বলেও তো কথা আছে নাকি? সেটাও এবার বুঝি হারাতে বসেছে আমেরিকা। মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের বৈশ্বিক নেতা হিসেবে যুক্তরাষ্ট্র নিজেকে জাহির করে থাকে। তবে শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে ইসরায়েলকে গণহত্যা কনভেনশনের অধীনে তার দায়বদ্ধতা মেনে চলার এবং গাজার রাফায় অবিলম্বে আক্রমণ বন্ধ করার নির্দেশ দেওয়ার পর স্পষ্টতই নীরব ছিল ওয়াশিংটন। বাইডেন প্রশাসনের পক্ষ থেকে এবার কোনো প্রকাশ্য বিবৃতি দেয়া না হলেও 2022 সালের মার্চে একই আদালতের প্রায় অভিন্ন রায়ের পর ঘটেছিল সম্পূর্ণ বিপরীত ব্যাপার। রাশিয়াকে অবিলম্বে ইউক্রেনে সামরিক অভিযান স্থগিত করার নির্দেশ দিয়েছিলেন হেগের আইসিজে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আদেশটিকে স্বাগত জানিয়েছে এবং বলেছিল তখন এ আদালত জাতিসংঘ সনদের অধীনে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওই আদেশ মস্কোকে মেনে চলার আহ্বান জানায় তখন বাইডেন প্রশাসন। ইসরায়েলের বিরুদ্ধে এবার আদেশের পর এ ধরনের কোনো বিবৃতি দেওয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্রদের এক বাক্যে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়। তাদের মুখস্থ করা জবাব ছিল, রাফা সম্পর্কে আমাদের অবস্থানে স্পষ্টতা এবং ধারাবাহিকতা রয়েছে। কিন্তু ওয়াশিংটন নীরব থাকলেও তাৎপর্যপূর্ণভাবে এই রায় ইসরায়েলকে এবং এর প্রধান সামরিক ও কূটনৈতিক পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রকে বিশ্ব জনমত থেকে আরও বিচ্ছিন্ন করতে কাজ করে। ইয়েল ল স্কুলের অধ্যাপক এবং ওবামা প্রশাসনের সময়ের পররাষ্ট্র দপ্তরের আইন উপদেষ্টা হ্যারল্ড হংজুক ওয়াশিংটন পোস্টকে বলেছেন, আমাদের সবার স্বীকার করা উচিত ব্যাপারটি খুব নেতিবাচক দিকে মোড় নিয়েছে এবং যুক্তরাষ্ট্র অত্যন্ত বিচ্ছিন্ন হয়ে পড়ছে, কারণ লোকেরা এখন ইসরায়েলকে সহায়তা করা এবং তাদের অবৈধ পদক্ষেপে মদত দেওয়াকে সমান ভাবতে শুরু করেছে। তিনি বলেন, 15 সদস্যের আইসিজের 13 বিচারকই অভিন্ন মত পোষণ করেছেন। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পাশাপাশি মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বিচারকরাও অন্তর্ভুক্ত রয়েছেন। এর মাধ্যমে তারা যে রাজনৈতিক বার্তা পাঠাচ্ছেন তা হোয়াইট হাউস উপেক্ষা করতে পারে না। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে ভুল দিকে যাওয়ার ঝুঁকিতে পড়েছে। যুক্তরাষ্ট্রের চোখে পৃথিবীর বাকি অনেক অংশই রাফা আগ্রাসনকে দেখে না। আইসিজের আদেশের আগেই রাফায় হামলা বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে দেশটিকে সতর্ক করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ জোটের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান 15 মে সতর্ক করে দেন, রাফায় হামলা অব্যাহত রাখলে তা অবশ্যই ইসরায়েলের সঙ্গে ইইউ এর সম্পর্কের ক্ষেত্রে ভীষণ চাপ সৃষ্টি করবে। এই আদেশের এক সপ্তাহ আগেই ইসরায়েলের আন্তর্জাতিক সমালোচনা চরমে পৌঁছেছে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রসিকিউটর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আহ্বান জানিয়েছেন। তবে আইসিসির উদ্যোগের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তাঁর প্রশাসন। একই সময় 3টি ইউরোপীয় দেশ নরওয়ে, স্পেন এবং আয়ারল্যান্ড বলেছে তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। গাজায় সংঘাত ও মানুষের দুর্ভোগ যথারীতি অব্যাহত রয়েছে। সেই সাথে গাজার পশ্চিম তীরেও ক্রমশ সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্র লাভের দীর্ঘদিনের যে স্বপ্ন তা বাস্তবায়নের সম্ভাবনা অন্য যে কোনো সময়ের চেয়ে এখন আরও বেশি অনিশ্চিত মনে হচ্ছে। একাধিক ইউরোপিয়ান দেশের ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্বকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত এই বাস্তবতাকে উপেক্ষা করতে পারবে না যে এটি করার জন্য আরও অনেক প্রতিকূল পথ পাড়ি দিতে হবে। অর্থাৎ কয়েকটি দেশের স্বীকৃতি সেই প্রতিকূলতাকে অতিক্রম করার জন্য যথেষ্ট নয়। তাদের এই সিদ্ধান্ত ইউরোপের অন্যান্য দেশগুলোর ওপর, বিশেষ করে ইংল্যান্ড, ফ্রান্স ও জার্মানির ওপর ফিলিস্তিনের স্বাধীনতাকে সমর্থন করার জন্য এক ধরনের পরোক্ষ চাপ প্রয়োগ করবে। একজন আরব কূটনীতিক বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েলি সরকারের কারও বারণ শুনতে অস্বীকৃতি জানানোর বিষয়টি নিয়ে ইউরোপিয়ান হতাশায় প্রতিফলিত করে ওই সিদ্ধান্ত নেন। তাদের এই সিদ্ধান্ত সমগ্র ইউরোপীয় ইউনিয়নকে চাপের মুখে ফেলছে।
তবে ইসরায়েলের মন্ত্রীরা জোর দিয়ে বলেছেন এটি হামাসকে আরও বেশি উৎসাহিত করবে এবং সন্ত্রাসবাদকে স্বাগত জানাবে। এমনকি আলোচনার মাধ্যমে সমস্যা নিষ্পত্তির সম্ভাবনা আরও হ্রাস করবে। এর আগে বেশিরভাগ প্রায় 139টি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। চলতি বছরের 10 মে জাতিসংঘের সাধারণ পরিষদের 193টি সদস্য রাষ্ট্রের মাঝে 143টি দেশ ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে, যাতে দেশটি জাতিসংঘের পূর্ণ সদস্য পদ লাভ করতে পারে। ফিলিস্তিন 2012 সাল থেকে জাতিসংঘের অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে মর্যাদা পাচ্ছে। এতে করে দেশটি একটি আসন পেলেও পূর্ণ সদস্য হওয়ার সুযোগ সুবিধা পায় না। তবে অনেক ইউরোপীয় দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে আলাদা দেশ হিসেবে স্বীকৃতি দেয় না। তারা বলছে যে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের দীর্ঘমেয়াদী একটি রাজনৈতিক সমাধানের অংশ হিসেবে তারা একটি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। এটিকে প্রায়ই দ্বিরাষ্ট্র সমাধান, টু স্টেট সলিউশন হিসেবে উল্লেখ করা হয়। এই দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের তত্ত্বটি এসেছিল 1993 সালে অস্লো শান্তি চুক্তির আলোচনার মাধ্যমে, যেখানে ইসরায়েলি এবং ফিলিস্তিনি উভয়েই তাদের নিজস্ব সীমানা সহ তাদের নিজস্ব রাষ্ট্রের বিষয়ে সম্মত হয়েছিল। অবশ্য ফিলিস্তিনকে কখন স্বীকৃতি দেওয়া উচিত তা নিয়ে ইউরোপীয় দেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতভেদ রয়েছে। আয়ারল্যান্ড, স্পেন এবং নরওয়ে বলেছে যে তারা ইসরায়েল ফিলিস্তিন সংকট নিরসনে রাজনৈতিক প্রক্রিয়া শুরু করার জন্য এটি করছে। তাদের যুক্তি হলো, উভয় পক্ষই যদি একই ধরনের রাজনৈতিক সমাধানের দিকে মনোনিবেশ করে তাহলে বর্তমান সংকটের একটি টেকসই সমাধান হবে। তবে ফিলিস্তিনিদের প্রতি আরও সমর্থন প্রদর্শন করার জন্য এই দেশগুলোকে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও সামাল দিতে হচ্ছে। আগে অনেক পশ্চিমা দেশের অবস্থান ছিল চূড়ান্ত শান্তি চুক্তির ফলাফল হিসেবে একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে, কিন্তু যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং কিছু ইউরোপীয় দেশ গত কয়েক মাসের মাঝে তাদের অবস্থান পরিবর্তন করেছে। তারা বলছে যে রাজনৈতিক মীমাংসাকে এগিয়ে নেওয়ার জন্য সহায়তা করতে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আগে আসতে পারে। ফেব্রুয়ারিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো বলেছিলেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া ফ্রান্সের জন্য নিষিদ্ধ নয়। ওই মাসের শুরুতে সাধারণ পরিষদের ভোটে ফিলিস্তিনিদের সদস্যপদ সমর্থন করেছিল ফ্রান্স। মার্কিন যুক্তরাষ্ট্র তার ইউরোপীয় মিত্র দেশগুলোর সঙ্গে গোপনে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছে। তারা আসলে পরিষ্কার হতে চায় যে তাদের এই নীতির ফলাফল বাস্তবে কি হতে পারে। সুতরাং এত কিছুর পেছনে মূল বিতর্কের জায়গাটি হলো এই দেশগুলোর কখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত, কখন ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মাঝে আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু হয়, কখন ইসরায়েল ও সৌদি আরব তাদের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে, কখন ইসরায়েল সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে ব্যর্থ হয় বা কখন ফিলিস্তিনিরা কিছু পদক্ষেপ নেয়। অন্যভাবে বললে তারা ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চায়, কিন্তু তারা এটিকে তাদের কূটনৈতিক সাফল্যের একটি বড় অর্জন হিসেবে দেখতে চায়। একজন পশ্চিমা কর্মকর্তা বলেন, এটি একটি বড় কার্ড যা পশ্চিমা দেশগুলোকে খেলতে হবে। আমরা এটিকে ছুঁড়ে ফেলে দিতে চাই না। তবে সমস্যা হলো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া কেবলই একটি প্রতীকী বিষয়। এর কূটনৈতিক গুরুত্ব আছে, কিন্তু কিছু প্রশ্নের উত্তর না পেলে শুধু স্বীকৃতি দিয়ে বাস্তব পরিস্থিতিতে বদল আসবে না। যেমন ইসরায়েল ও ফিলিস্তিনের সীমানা কি হওয়া উচিত, রাজধানী কোথায় হবে, এটি বাস্তবায়ন করার জন্য উভয় পক্ষের সর্বপ্রথম কোন কাজ করা উচিত। এগুলো সব কঠিন প্রশ্ন, কয়েক দশক ধরেও যার সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। বর্তমানে ইউরোপের আরও কিছু দেশ বিশ্বাস করে যে একটি ফিলিস্তিন রাষ্ট্র হওয়া উচিত। সমর্থকরা এই বিষয়টিতে উল্লাস করবে, বিরোধীরা এর নিন্দা করবে। বাস্তবে ফিলিস্তিনিদের ভয়াবহ বাস্তবতা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আপাতত সুদূর পরাহত। তবে এটাও ঠিক, হামাস ফিরবেই আজ বা কাল, জানাচ্ছেন বিশ্লেষকরা। দর্শক, আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন। নিঃসন্দেহে আমরা বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। সংবাদপত্রের বিকাশ হয়েছে সাংঘাতিকভাবে। বাংলাদেশের সংবাদপত্র জগৎ অত্যন্ত শক্তিশালী হয়েছে, সুদূর বৃত্তের উপর দাঁড়িয়েছে। আমরা বিশ্বাস করি সামনের দিনগুলিতেও সংবাদপত্র গণতন্ত্রের বিকাশমান ধারাকে শক্তিশালী করার স্বার্থে যথাযথ ভূমিকা রাখবে। সাংবাদিকরা মাথা উঁচু করে দাঁড়াবে। সংবাদপত্র আরও শক্তিশালী হবে, মিডিয়া একটা পাওয়ার হিসাবে দাঁড়াবে, সেটা প্রত্যাশা ব্যক্ত করি। যাত্রা শুভ হোক, সেটুকুই চাই। জানুয়ারি 1 তারিখে চেঞ্জ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী। সেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চেঞ্জ টিভির সকল কলাকুশলীকে, যারা এখানে কাজ করছেন ক্যামেরার সামনে পেছনে, সকলকে আমার পক্ষ থেকে, আমার দল জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই গুণগত
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছেন, সারা দেশ থেকে সত্যটি তুলে এনে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরছেন। সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আশা করি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আপনারা স্বাধীনতাকামী মানুষের কথা বলে যাবেন, গণতান্ত্রিকামী মানুষের পক্ষে থেকে কাজ করে যাবেন।